করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকার কারণে ঘরে বসে ক্লাস নেওয়ার জন্য ফেসবুকের মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে ক্লাসগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমি ক্লাস নিতে যাচ্ছি। তো করোনা ভাইরাসটা হলো এক ধরনের ভাইরাস যা আসলে মানুষের শরীরে কোষের আকৃতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং আমরা সংবাদপত্রে বা বিভিন্ন মাধ্যমে সেই ভাইরাসের ছবি দেখতে পাই এবং সেগুলো আক্রান্ত হইলে পর মানুষ আর বাঁচে না। তো সচেতন থাকার কারণে যেমন সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, তারপর দূরে থাকা, এবং এর কারণে আমাদের এই ভাইরাস থেকে আমরা ভালোই আছি বা সবাই আমরা ভালো আছি। আশা করি সবাই ভালো আছে এবং ভালো থাকো। তা আজকে এই ভাইরাসটা আসে উহান প্রদেশে, চীনের উহান প্রদেশ থেকে, এবং বিভিন্ন খাদ্যদ্রব্যে অর্থাৎ বনরুই, তারপর ইঁদুর, কুকুর, বিভিন্ন ধরনের খাবারের থেকে এই ভাইরাসটা মূলত আক্রমণ করছে। চীন প্রদেশের থেকে শুরু হয়েছে, উহান প্রদেশ থেকে, এবং সেখানে হাসপাতালের পরিচালক এবং লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। তো আমাদের দেশে সচেতনতার কারণে এই ভাইরাস থেকে আমরা অনেকটা ভালোই আছি। আমাদের দেশে মৃত্যুর হার কম বা নাই বললেই চলে। এই জন্য সামাজিক মাধ্যমে যেমন ডাক্তার, তারপর বিভিন্ন পেশাজীবী উচ্চপদস্থ কর্মকর্তা সচেতনতার কারণেই এবং তথ্যগুলো যেমন হাত ধোয়া, মাস্ক পরা, দূরে থাকা, সচেতনতার কারণে আমাদের এই ভাইরাসের আক্রমণ থেকে আমরা ভালোই আছি এখন পর্যন্ত। তো আজকের বিষয়টা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। আমরা ঘরে বসে ক্লাস নিচ্ছি। ঘরে বসে ক্লাস নেওয়া আমাদের তথ্য প্রযুক্তির বিষয়ের সাথে এটাকে বলা হয় ভার্চুয়াল অফিস, অর্থাৎ অফিসে না গিয়া ঘরে বসে অফিসের কাজ করা। যেমন বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের কলেজের এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা ফেসবুকে ক্লাস নিচ্ছি, অফিসে যাই না। তো এভাবে যেমন বোর্ডের বিভিন্ন কাজগুলো, তারপর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কলেজের বিভিন্ন কাজগুলো আমাদের এখন অফিসে বসে করতে পারি। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে না গিয়ে, বোর্ডে না গিয়ে, অফিসে বসে, কলেজে বসে এই কাজগুলো সময় মতো জমা দিতে পারি এবং তথ্য যোগাযোগের মাধ্যমে এভাবে সম্পন্ন করা হয়। তা আজকের পাঠদানের দ্বিতীয় দিনে আমাদের এই তথ্য কি বা ডেটা এবং তথ্য কি, এই বিষয়ে একটু আলোচনা করব। ডেটাটা হলো এলোমেলো, অগোছালো বর্ণ, অঙ্ক, শব্দ, এগুলো হলো ডেটা। এখন ডেটা বিভিন্ন রকমের আছে, যেমন নিউমেরিক, অনিউমেরিক। নিউমেরিক ডেটাটা হলো সংখ্যাযুক্ত ডেটা, যেমন 1, 2, 3, 4, 5 বা 27, 28 এই সংখ্যাযুক্ত ডাটা। আর অনিউমেরিকটা হলো ABC বা XYZ বা নাম, রহিম, করিম, ক, খ, এভাবে সংখ্যা নাই এটার সাথে। তারপর বুলিয়ান ডাটা,
শূন্য এবং ওয়ান, সত্য মিথ্যা এর উপর এই ধরনের এগুলো ডেটা। তারপর আছে বুলিয়ান ডেটার পর আছে অবজেক্ট আছে, যেমন ভিডিও, অডিও ফাইল, গ্রাফিক্স, এগুলো কিন্তু ডেটা। তাহলে ডেটা আমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্টে ডেটাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ডেটা হলো বহু বচনে, আর ডটাম হলো এক বচনে। ডেটা যখন মানে সাজানো হয়, অর্থাৎ অর্থপূর্ণভাবে যখন সাজানো হয়, অর্থপূর্ণভাবে ঘটনা যখন সাজানো হয়, কোনো ঘটনা, যেমন রহিম একাদশ শ্রেণীর একজন ছাত্র, এভাবে যখন মানে এলোমেলো ডেটাগুলোকে সাজানো হয়, তখন তা হয় তথ্য, অর্থাৎ ঘটনা, সাজানো ঘটনা অর্থবহ। তথ্য নিয়ে আমাদের এই গত ক্লাসে বিশেষ করে বিশ্বগ্রাম আলোচনায় আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্বগ্রাম ধারণায়, অর্থাৎ ধারণা সম্পর্কে আমরা এর পূর্বে আলোচনা করেছি, যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক একে অপরের সান্নিধ্যে আছে বলে মনে করে জ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজ স্থানে বসে সেবা পাওয়া। প্রযুক্তি বিষয়ে নিজ স্থানে বসে সেবা পাওয়াটাই হলো বিশ্বগ্রামের ধারণা দিয়েছিলেন মার্শাল ম্যাকলুহান তার গ্রন্থে, এবং সেখান থেকে আমরা এই বিশ্বগ্রামের যেমন বিশ্বেরটাকে গ্রামের সাথে তুলনা করা হচ্ছে। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে এটা সম্ভব হচ্ছে। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহের মধ্যে সেই বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে ব্যবহার বা এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, এর আগে আলোচনা করা হচ্ছে, যেমন যোগাযোগ ক্ষেত্রে, তারপর শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, তারপর ব্যবসা বাণিজ্যে। এভাবে তথ্যগুলো প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া বা রেডিও, টিভি, তারপর মোবাইল, স্যাটেলাইট, তথ্য প্রযুক্তির যে উপাদান, এগুলো ব্যবহারের মাধ্যমে তথ্যগুলো মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে ছড়াই পড়ছে এবং নিজ স্থানে বসে সেবা পাইতেছে। যেমন আমাদের একটা কর্মসংস্থান বা একটা বিষয় বা চিকিৎসা বিষয়ে যেমন আমাদের এই কিভাবে তথ্যগুলো প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। যেমন রোগীর রোগ নির্ণয় কেন্দ্রে একজন রোগীর রোগ নির্ণয় করতে পারে ডায়াগনস্টিক সেন্টারে আমাদের সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়ে থাকি, এবং বিশেষজ্ঞ ডাক্তার এবং বিশ্বায়িত নেটওয়ার্কের মাধ্যমে সেবা দান করে থাকে। আজকের পাঠদানের মূল বিষয়টা হলো একটা প্রযুক্তি নিয়ে আলোচনা করব, তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে জিনের কিভাবে বংশগতির ধারক বাহক বা বংশগতির বৈশিষ্ট্য বহন করে, এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসব যে মানবদেহের গঠন উপাদানের একক হলো কোষ। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। ডিএনএর ছোট্ট একটা অংশকে বলা হয় জিন। এই জিনের মাধ্যমে এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনোম।
বংশগতির বংশগতির তথ্য ধারক বা তথ্য মানে বহন করে এই জিনোম। জিনের নিয়ন্ত্রণ এবং পরিবর্তনের মাধ্যমে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কাজ করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যেমন প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেমন ইনসুলিন তৈরিতে। ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ জিনের নিয়ন্ত্রণ, পরিবর্তন এবং জিনতত্ত্ববিদ এই কাজগুলো করে থাকে। ইনসুলিন তৈরি করা হয়। এরপর উন্নত জাতের প্রাণী ক্লোনিং পদ্ধতির মাধ্যমে মোটা তাজা করা, গরু, ছাগল, ঘোড়া এগুলো সৃষ্টিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয়। প্রয়োগের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। যেমন মোটা তাজা করা, উন্নত জাতের প্রাণী, গরু, ছাগল, ঘোড়া এগুলো মানে সৃষ্টিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে থাকে। ঔষধ তৈরিতে, মেডিসিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন কাজ করে। তারপর যেমন অপরাধী শনাক্তকরণে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যেমন কৃষিক্ষেত্রে শুধু এইগুলো এই ঘটনাগুলোই নয়, অন্যান্য ক্ষেত্রেও, যেমন কৃষিক্ষেত্রে জিএমও অর্থাৎ জেনেটিক মডিফাইড অর্গানাইজেশন কৃষিক্ষেত্রে এক বিপ্লবের সূচনা এনে দিয়েছে। কৃষিক্ষেত্রে যেমন আমরা 1 নম্বর ধাপে বলতে পারি, বৈরী আবহাওয়া ও প্রতিকূল অবস্থা থেকে কৃষিকে রক্ষা করা, বৈরী আবহাওয়া থেকে। 2 নম্বরে আছে যেমন শস্য অর্থাৎ উন্নত জাতের শস্য উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। উন্নত জাতের শস্য, উন্নত জাতের ফলনশীল জাত, যেমন আম এখন বিভিন্ন প্রজাতির আম বাজারে পাওয়া যায়। যেমন 175 প্রজাতির আম এখন পর্যন্ত পাওয়া যায়, আবিষ্কার হয়েছে বাংলাদেশে, এবং এগুলো জিনের কারণে সম্ভব হয়েছে। জিনের নিয়ন্ত্রণ এবং পরিবর্তনের মাধ্যমে জিনতত্ত্ববিদ এই কৃষি প্রযুক্তির মাধ্যমে এভাবে উন্নত জাতের ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তারপর কৃষিক্ষেত্রে যেমন ধান, উন্নত জাতের ধান অনেক প্রজাতির, প্রায় 100-200 প্রজাতির ধানের নাম পাওয়া যায়। উপসি, BR 29, BR 21, মানে বিভিন্ন প্রজাতির ধান এই জিনতত্ত্বের অর্থাৎ জিনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণে সম্ভব হয়েছে। ও রোগবালাই দমন, ফসলের রোগবালাই দমন, এটা টিভিতে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভিতে, তারপর মোবাইলে কৃষি সম্পর্কিত তথ্যের মধ্যে সেই পাওয়া যায়, এবং সেখান থেকে যেমন পোকামাকড় দমনের জন্য রাসায়নিক কীটনাশক সার এগুলো ব্যবহার করে সচেতনতা, মানে প্রযুক্তির মাধ্যমে এই কথাগুলো জানতে পেরে আমরা এই কাজগুলো করে থাকি। তারপর ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করা, অর্থাৎ ছোট বড় মোটা এই বিভিন্ন ভাবে কৃষির ক্ষেত্রে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণে সম্ভব হয়েছে। এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে সফল একজন জিনতত্ত্ববিদ, তার নাম হলো ডক্টর মকসুদুল আলম। তিনি পাটের
পাটের জিনের নকশা উন্মোচন করেছেন। পাটের অর্থাৎ উন্নত জাতের পাট, বাংলাদেশে এখন পাটের ফলন অনেক বেশি এবং পাট দ্বারা সুতা, বস্ত্র, বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। তো কৃষিবিদ কৃষিবিদ এবং জিনতত্ত্ববিদদের দ্বারা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এই কাজগুলো সম্ভব হয়েছে। এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে আমাদের এই যে উদ্দীপকে যে প্রশ্নগুলো থাকে, সেখানে একজনের নাম দিলে, যেমন তিনি কৃষিক্ষেত্রে উন্নত জাতের ফসল উৎপাদন করেছেন এবং লাভবান হয়েছেন, এখানে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই 4-5টা পয়েন্ট সহ, অর্থাৎ যেমন এই যে খারাপ বৈরী আবহাওয়া বা প্রতিকূল আবহাওয়া থেকে ফসলকে রক্ষা করা, শস্য থেকে উন্নত জাতের শস্য উৎপাদন বা উন্নত জাতের ফসল উৎপাদন, 3 রোগবালাই, ফসলের রোগবালাই দমন, তারপর 4 মানে ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করা। এইভাবে 4-5টা মানে 7-8 লাইন বাক্যের মাধ্যমে লিখতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৃষিক্ষেত্রে যে ব্যবহার বা কৃষিক্ষেত্রে কীভাবে জিনের নিয়ে কাজ করা হয়। তা আমি আবার একটু বলবো, জিন হলো মানে মানবদেহের গঠন উপাদানের একক হলো কোষ। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। ডিএনএর ছোট্ট একটা অংশের নাম হচ্ছে জিন। এক্সের জিনকে জিনোম বলা হয়। তাহলে এই পড়াটা আমরা মূলত এখানে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের অধ্যায়ের নাম হলো বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। তাই বিশ্বের সাথে অর্থাৎ গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারনালাইজেশন, আন্তর্জাতিকরণ, এর মাধ্যমে আমাদের দেশ প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করা হয়। যেমন কৃষি প্রযুক্তির অনেক আছে, যেমন নাম আছে, যেমন ট্র্যাক্টর চাষ করার জন্য, এই বীজ বপন, রোপণ, তারপর বুনন, তারপর ফসল কাটা, ধান মারাই করা, এগুলো সম্পূর্ণ মানে কৃষি প্রযুক্তি অর্থাৎ যন্ত্রের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়। তো এখন আরেকটা প্রযুক্তি নিয়ে আলোচনা করব, সেটা হলো রোবোটিক্স। আরেকটা অংশে যাব, রোবোটিক্সটা কি, মানে রোবট কি, এই নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটু বলবো যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র নাম হলো রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তাটা হলো মানুষের চিন্তাধারা, মানে মানুষ যেভাবে কথা বলবে, কাজ করবে, ওইভাবে যন্ত্রের মাধ্যমে হুবহু রূপদান করাটাই হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ। তা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা যন্ত্রের নাম হলো ডিপ ব্লু। প্রথম আবিষ্কার হয়েছে ডিপ ব্লু যন্ত্র। ডিপ ব্লু সে বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গেরি কাসপারভকে পরাজিত করেছে এবং এর জনক হলো জন ম্যাককার্থি। তো এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র, সেই একটা নাম হলো রোবট। এখন রোবট নিয়ে কিছু কথা বলবো। রোবটটা হলো একটা যন্ত্র মানব, কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র মানব। রোবট কি? কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এখন রোবোটিক্স শব্দটা আসছে রোবট থেকে, যেমন স্লাভিক শব্দ রোবোতা থেকে, রোবোটিক্স। রোবোটিক্সটা হলো মানে প্রযুক্তির যে শাখায় রোবটের গঠন, নির্মাণ, কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রোবোটিক্স। রোবটের কাজগুলো দেখলে মনে হবে যে এর মধ্যে কোনো মানুষের মতো হুবহু মিল আছে। অর্থাৎ
এর মধ্যে এমনভাবে এরা কাজ করে। রোবট শব্দটা মূলত 1921 সালে কার্ল কাপেকের একটা নাটক থেকে পাওয়া গেছে, এবং রোবট শব্দটা স্লাভিক শব্দ রোবোতা থেকে আসছে। মানে রোবট শব্দ হলো দাস, কর্মী, শ্রমিক, এগুলো বোঝানো হয় রোবট। রোবট কি? রোবট শব্দটা শাব্দিক আবিধানিক অর্থ। তো 1950 সালে ফ্রেডরিক অ্যান্ডেলবার্গ তিনি এই রোবটের সম্পর্কে কৃতকার্য হয়েছেন, এবং সেখানে তাকে জনক হিসাবে অভিহিত করা হয়। তো রোবটের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে। রোবটের বিভিন্ন অবয়ব আছে, মানে চেহারা, মানুষ আকৃতি, তারপর বাহু আকৃতির। এক এক কাজের জন্য এক এক ধরনের রোবট তৈরি করা হয়। রোবটের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা রোবট মানে কী কী গুণাবলী থাকলে একটা রোবট হইবে, রোবট হতে পারে। যেমন ভিজুয়াল পারসেপশন, অর্থাৎ 1 নম্বরে ভিজুয়াল পারসেপশন, দৃষ্টিশক্তি বা ইন্দ্রিয়গ্রাহ্য। 2 নম্বরে হলো লোকোমোশন, মানে নড়াচড়া করার ক্ষমতা। 3 নম্বর হলো নেভিগেশন, অর্থাৎ বুদ্ধিমত্তা খাটাই কাজ করা। 4 নম্বর হলো ম্যানিপুলেট, অর্থাৎ পরিচালনা করা, নড়াচড়া করার ক্ষমতা বা একটা কাজ করার ক্ষমতা, বস্তুকে ধরা, এই ক্ষমতাগুলো থাকলে পর একটা রোবট বলা যায়। দৃষ্টিগোচর, ভিজুয়াল পারসেপশন, মানে ভিজুয়াল পারসেপশন থাকতে হবে। নেভিগেশন, বুদ্ধিমত্তা খাটাই কাজ করতে পারবে। লোকোমোশন, নড়াচড়া করার ক্ষমতা থাকতে হবে। এগুলো হলো রোবটের বৈশিষ্ট্য। এখন রোবট কীভাবে মানে কাজ করে? রোবটের বিভিন্ন কাজ করে কিভাবে? যেমন প্রোগ্রামেবল মস্তিষ্ক, মানে রোবটের মস্তিষ্কে প্রসেসর, প্রোগ্রামেবল মস্তিষ্ক বা প্রসেসরের মধ্যে সেই প্রোগ্রামগুলো দেওয়া থাকে, যার জন্য ওই যখন এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়, এবং রোবট সেইভাবে কাজ করতে পারে, এবং এগুলোর মস্তিষ্কে দেওয়া থাকে। তো আমি বলছি রোবটের বিভিন্ন আকৃতি থাকে, যেমন হিউম্যানের একটা আকৃতি, মানব আকৃতি, বাহু আকৃতি, এক এক ধরনের আকৃতি। তো রোবটের কাজ আলোচনায় প্রোগ্রামেবল মস্তিষ্ক 1, 2 হলো পাওয়ার সিস্টেম, অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারি দ্বারা এই পাওয়ার সিস্টেমে সবসময় চার্জ দেওয়া যায়, পরবর্তীতে রিসার্চ করা যায়। লেড অ্যাসিড ব্যাটারি দ্বারা তৈরি পাওয়ার সিস্টেম। 3 হলো অ্যাকচুয়েটর, অর্থাৎ বৈদ্যুতিক মোটর, এর মাধ্যমে রোবট নড়াচড়া বা বিভিন্ন কাজগুলো করে থাকে। 4 হলো অনুভূতি, মানুষের যেরকম পেশির মধ্যে বা হাত পা বা বিভিন্ন অংশের মধ্যে অনুভূতি থাকে, রোবটেরও সে তদ্রূপ বিভিন্ন অংশে অনুভূতিগুলো থাকে, এবং এগুলো সেন্সরের মাধ্যমে দেওয়া হয়। এবং সেখানে একটা রোবট কাজের প্রয়োজনে একটা রোবট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। রোবটের এরপর ম্যানিপুলেশন এখানে নড়াচড়া করার ক্ষমতা, যেমন একটা বস্তুকে ধরা এবং সামনে পিছনে আগানো, এবং এর জন্য ক্যামেরা, অর্থাৎ রোবটের চোখে ক্যামেরা দেওয়া থাকে, যাতে সামনে পিছনে কোনো বিষয় দেখতে পারে, ধরতে পারে, এইভাবে কাজ করতে পারে। মুভেবল বডিকে নড়াচড়া করতে পারে। এই হলো রোবটের কিভাবে কাজ করে। এখন রোবটের প্রয়োগ এবং প্রয়োগ
মানে কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমে যেমন বিপজ্জনক কাজে, বিপজ্জনক কাজ বলতে মাইন অপসারণ করা, বোমা নিষ্ক্রিয় করা, এই সকল ক্ষেত্রে বা খনির অভ্যন্তরে যে কাজগুলো মানুষ করতে পারে না, সেই কলকারখানা বর্জ্য পদার্থ অপসারণে রোবট ব্যবহার করা হয়। রোবটের যেমন গাড়ির যন্ত্রাংশ তৈরিতে, গাড়ির যন্ত্রাংশ যেমন কম্পিউটার অ্যাসিস্টেড ম্যানুফ্যাকচারিং এ রোবট ব্যবহার করা হয়। গাড়ির যন্ত্রাংশ তৈরি, উৎপাদন, এক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। বিপজ্জনক কাজ যেমন ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করতে রোবটের ব্যবহার করা হয়। মহাকাশযানে যেমন মঙ্গল গ্রহে কিউরিসিটি নামে একটা রোবট মহাকাশে পাঠানো হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন তথ্যগুলো মঙ্গল গ্রহের বিভিন্ন তথ্যগুলো সম্পর্কে জানতে পারছে। এরপর ঘরোয়া কাজে যে কোনো কাজগুলোতে ওই চা দেওয়া, কফি দেওয়া, এই কাজগুলো রোবটের সাহায্যে করা হয়। যেমন দরজা, পুলিশের বিপজ্জনক কাজে যেমন দরজা খোলা বা তারপর ব্যবস্থা করা, গুলি করতে পারে এই অবস্থায় রোবটের সাহায্যে দরজা খোলা। তারপর বোমা পাতা আছে কি না, মানে কোথাও কোনো আয়োজনে অনুষ্ঠানে গেলে পর সেখানে রোবটের মাধ্যমে খুঁজে বের করে যে ভূমি মাইন আছে কিনা বা বোমা পাতা আছে কিনা, এগুলো নিষ্ক্রিয় করার কাজগুলো এগুলো করা হয়। মূলত এখানে যে রোবট সম্পর্কে কথাগুলো বলছি, কম্পিউটার নিয়ন্ত্রিত, এটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রমানব। এর কাজগুলো দেখলে মনে হবে যেন মানুষের মতো হুবহু নকল করছে, অর্থাৎ এর মধ্যে মস্তিষ্কে প্রোগ্রাম দেওয়া থাকে, ওই অনুসারেও কাজ করে। এক ধরনের কাজের জন্য এক ধরনের প্রোগ্রাম। এখন এখানে রোবটের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে যেমন ও কখনো কাজকে ঘৃণা করে না, তারপর ক্লান্তি নাই, ওর মধ্যে সারাদিন কাজ করতে পারে এইভাবে। তো রোবটের তৈরি করে এমন অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান ফানুক নামের প্রতিষ্ঠান রোবটের যন্ত্রাংশগুলো বিক্রি করে, তৈরি করে এবং সেখান থেকে বিভিন্ন দেশে এই রোবটের যন্ত্রাংশগুলো সংগ্রহ করতে পারে। তারপর সোফিয়া রোবট একদম মানুষের মতো, চোখ, নাক, মুখ সব কিছু মানুষের মতো এবং চিন্তা ভাবনা কাজকর্ম সবই মানুষের মতো। এর কারণ হয়েছে ওর মধ্যে প্রোগ্রাম অনুসারে কাজ করে। তাহলে বিভিন্ন কোম্পানির এই রোবট তৈরি করে। এখন এখানে প্রশ্ন হলো যে একজনের নাম রাখলো, যেমন জামিল সাহেব বা করিম সাহেব, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন যন্ত্রের মাধ্যমে তার কাজগুলোর সমস্যা সমাধান করলেন। এখানে এখন প্রশ্ন করলো গ নম্বরে, এখানে কোন ধরনের যন্ত্রের কথা বলা হয়েছে? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র, কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছে আলোচনা করো। তখন সেখানে এখানে অনেকগুলো বাক্য বা শব্দ আমরা আলোচনা করছি। এখানে 10-15 লাইন বিষয়টার উপর লিখতে হয়। যেমন রোবট কি, রোবোটিক্স কি আলোচনা করলাম, তারপর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য রোবটের, তারপর রোবট কিভাবে কাজ করে, রোবটের অবয়ব চেহারা, তারপর
ঝুঁকিপূর্ণ পরিবেশে যে কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে। এরপর রোবটের ব্যবহার, কোথায় ব্যবহার করা হয়, এই কাজগুলো মানে রোবটের মাধ্যমে 15-20 লাইন এইভাবে মূল কথাগুলো লিখতে হয়। তো এখন আমরা এখানে কিন্তু দুইটা প্রযুক্তি ইতিমধ্যে আলোচনা করছি। একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আরেকটা হলো রোবট নিয়ে। তো এটা বিশ্বগ্রামের অর্থাৎ বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত বিশ্বগ্রাম তথ্য প্রযুক্তির সেই প্রযুক্তির মাধ্যমে তথ্যগুলো নিয়ে কীভাবে যন্ত্রের মাধ্যমে কাজ করলো, এভাবে এগুলো আলোচনার বিষয় ছিল। এভাবেই বিশ্বগ্রাম অধ্যায়টিতে তথ্য যোগাযোগ অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে, যেমন এই বিশ্বগ্রামের আমি আরেকটা অংশে যাব, সেটা যেমন ওই যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহের মধ্যে আছে বাসস্থানে বর্তমানে এই যে ডিজাইন প্রযুক্তির মাধ্যমে করা হয়, যেমন কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে এই বাসস্থান নির্মাণ। বাসস্থান একটা বাসা কিভাবে কীরকম ডিজাইন হবে, নির্মাণ কৌশল। ইঞ্জিনিয়ার বিশেষ করে ক্যাট কম্পিউটার অ্যাসিস্টেড ডিজাইন, কম্পিউটার সহায়ক নির্মাণ কাজে বাসাটা আগে থাকতে কীরকম নিয়ে ডিজাইন হইবে, কিভাবে ব্যালকনি থাকবে, কোথায় কি থাকবে, এগুলো আগে থাকতে কম্পিউটারের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে জানা যায়। তারপর স্মার্ট হোম, বর্তমানে স্মার্ট হোম বলা হয় যে হিটিং, লাইটিং, কুলিং এগুলো রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা। তা আমাদের এই অধ্যায়টিতে বিভিন্ন প্রযুক্তি নিয়ে যেমন আলোচনা এবং বিশ্বগ্রাম এর তথ্য প্রযুক্তিতে যেমন উপাদানগুলো সম্পর্কে আমরা জানছি, যে ল্যাপটপ, মোবাইল, স্যাটেলাইট, ইন্টারনেট, নিজের স্থানে বসা এই কাজগুলো নিয়ে সুবিধা পেয়ে থাকি। যেমন অফিসের কথা উল্লেখ করলাম। তারপর সংবাদপত্রে ক্ষেত্রে যেমন এই যে ব্লক একটা শব্দ আছে, ব্লক একটা অপশন আছে। সেই অপশনে ব্লক শব্দটার অর্থ হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা বা দিনলিপি। এর মাধ্যমে সেই তথ্যগুলো ওইখানে লেখা যায়, যে কোনো মন্তব্য লেখে এবং ব্যবহারকারীরা তাদের মতামত সেখানে লিখতে পারে। এটা হচ্ছে ব্লগ অপশন। তারপর আজকের আমরা যে ফেসবুকে যে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট আমার কলেজ, এই ঠিকানায় আমরা ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্বের মাধ্যমে যোগাযোগ। বন্ধুত্ব আমাদের এর পূর্বে, এই প্রযুক্তির পূর্বে ছিল গ্রামের লোকজনের সাথে কথা বলা, বন্ধুত্ব তৈরি করা, কথা বলে। আর এখন কিন্তু ঘরে বসে প্রযুক্তির মাধ্যমে বন্ধুত্ব তৈরির জন্য এই ফেসবুক সামাজিক যোগাযোগ ওয়েবসাইট মার্ক জুকারবার্গ এর জনক এটা প্রতিষ্ঠা করেছেন। এবং যেমন টুইটারও কিন্তু একটা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। টুইটারে 144 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, এই জায়গাটাতে সীমাবদ্ধ নিয়ম আছে। তো এই পড়াগুলো থেকে আমরা ওই উদ্দীপকের অংশের সাথে, যেমন এখানে কোন ধরনের কথা বলা হয়েছে উদ্দীপকে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে, তখন এরকম কতগুলো বাক্যের মাধ্যমে লিখতে হবে। তো যোগাযোগের মাধ্যমে যেমন আমাদের এই বিশ্বগ্রাম গ্লোবালাইজেশন এই অংশে, যেমন এই যে ই কমার্স, ব্যবসায়িকভাবে ব্যবসায়িক যোগাযোগ, ই কমার্সের মধ্যে আছে অনলাইন শপিংয়ে দোকানে না গিয়ে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে সেই
অনলাইনের মাধ্যমে সেই দোকানের পছন্দ মতো শার্ট বা কোনো মানে কোনো পণ্যটা পছন্দ করে অর্ডার দিলে পর সময় মতো বাসায় পৌঁছে যায়। এর ফলে হয় কি, যেমন ঢাকা শহরে যানজট থাকে, তারপর এই যে মানে হাইজ্যাক হওয়ার ভয় থাকে, হাইজ্যাক হইতে পারে, এগুলো থেকে মানে এগুলো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা যদি কেনাকাটা করি, তাইলে এই বিপদগুলো থেকে মুক্তি পাওয়া যায় বা সচেতন থাকা যায়। সচেতন থাকলে বিপদ আসে না। যেমন এই যে আমাদের এই যে ই কমার্সের মধ্যে কোনো পণ্যের অর্ডার দেওয়া এবং পণ্য সাথে সাথে পৌঁছাইয়ে দেওয়া, যেমন মোবাইলের মাধ্যমে আমরা গ্যাসের দোকানে যদি অর্ডার দিই, সাথে সাথে গ্যাস পৌঁছাইয়ে দেয়। তো দ্রব্য কেনাকাটা এবং এ বিষয়ে তথ্য প্রযুক্তি অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এর মাধ্যমে আমরা সুবিধা পেয়ে থাকি। বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে এখানে যতগুলো আলোচনা করা হলো, সবই প্রযুক্তির মাধ্যমে তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে এবং নিজ স্থানে বসে সেবা পাওয়া যায়। বিশ্বগ্রামের ধারণার মধ্যে আমাদের এই যে সামাজিক, রাজনৈতিক এই যোগাযোগগুলো ভিন্ন ভিন্ন থাকলেও এক এক দেশে তথ্য প্রযুক্তির কারণে এখন বিশ্বটা একটা সমাজে পরিণত হয়েছে, গ্রামে পরিণত হয়েছে। সে সাংস্কৃতিক অঙ্গনই হোক, সাংস্কৃতিক যোগাযোগই শিক্ষাক্ষেত্রে হোক, এভাবে যোগাযোগের কাজ সেবা পাচ্ছি তথ্যবিদ নিয়ে। যেমন প্রতিরক্ষা খাতে বাংলাদেশের এই যে স্যাটেলাইট থেকে আমাদের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে টিভিতে যে আমাদের তথ্য যোগাযোগ হচ্ছে প্রতি মুহূর্তে, টিভির ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং আবহাওয়া বা টেলিযোগাযোগ ক্ষেত্রে, আবহাওয়ার ক্ষেত্রে, এগুলো আমরা স্যাটেলাইট থেকে তথ্যগুলো খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থান এবং বিভিন্ন স্থানের সাথে, বিভিন্ন দেশের সাথে তথ্যগুলো পেয়ে থাকি। গ্লোবালাইজেশন বিশ্বগ্রামের ধারণায়। তো এখানে এই যে প্রতিরক্ষা খাতের এখন পর্যন্ত আমাদের এই স্যাটেলাইটের সরাসরি যোগাযোগ কম আসছে। যেমন বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই কাজগুলো করা হইবে, এই জন্য চুক্তিবদ্ধ হতে হয়। যেমন এই যে সোলাইমানি হত্যা, এই ড্রোন হামলা, প্রতিরক্ষার যে এটা কিন্তু একটা প্রতিরক্ষার মধ্যে অংশে আছে, যে ড্রোন হামলা হয়েছে, অর্থাৎ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এটা কম্পিউটার দ্বারা, এখানে প্রযুক্তির কথা বলছি, প্রযুক্তি এসে কম্পিউটার, ল্যাপটপ, সেই প্রযুক্তির মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে একটা লক্ষ্যবস্তুতে আঘাত হয়। তো দেশের একটা অংশ রক্ষা করার জন্য সীমান্ত এলাকা বা বিভিন্ন অংশে কোথায় কোন সংবাদ, এগুলো স্যাটেলাইটের মাধ্যমে তথ্যগুলো দ্রুত পাওয়া যায়। যেমন যে দেশ যত উন্নত, সেই দেশে নিজস্ব ব্যবস্থার স্যাটেলাইট আছে। তাইলে এই স্যাটেলাইটটা হলো তথ্য প্রযুক্তির একটা উপাদান, আমাদের এই প্রথম অধ্যায়ের ধারণাগুলো ছিল বিশ্বগ্রামের এবং সামাজিক, এর পূর্বে আলোচনা করছি সমাজে প্রভাব, খারাপ দিক, ভালো দিক, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান এবং বিভিন্ন প্রযুক্তি, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, তারপর চিকিৎসার ক্ষেত্রে ক্রায়োসার্জারি, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনা করলাম,
কৃষিক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ নিয়ে, তারপর বায়োমেট্রিক্স অর্থাৎ প্রমাণীকরণের কাজে অথেন্টিকেশন বা সে প্রমাণীকরণ কাজে এইগুলো ব্যবহার করা হয়। অ্যাক্সেস কন্ট্রোল, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, মানে প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত ডাটাগুলো সংরক্ষিত থাকে, পরবর্তীতে তুলনা করা হয় বায়োমেট্রিক্সে। এই কথাগুলো সবই প্রযুক্তি ব্যবহার করে অধ্যায়টায় রাখা হয়েছে, পাঠদান করা হলো। তো আশা করি সবাই এই পড়াগুলো সম্পর্কে ভালো জানা আছে এবং পারো, আমার মনে হয়। এই ছিল তোমাদের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের আলোচনা। তা আজকের এই পর্যন্তই আলোচনা শেষ করব, এখানেই শেষ করি।